বিয়ের মাধ্যমে এক নবদম্পতির জীবন শুরু হয়। এটি এমন এক নতুন জীবন যেখানে দুটি মানুষের সংকল্প থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরকে দায়িত্বে ভালোবাসায় বোঝা এবং ভালো রাখা। তবে সেখানে সম্পর্ক বিষিয়ে তোলে ভুল বোঝাবুঝি। আর আজকের এই ঘটনায় নতুন দম্পতির জীবনে এক ভয়ঙ্কর জিন আসে ভুল বোঝাবুঝি করিয়ে তাদের সম্পর্ক নষ্ট করতে। ভয়ানক আবহের মাধ্যমে তাদের সম্পর্ক নষ্ট করতে থাকে সেই জিন। কিন্তু সেই জিন কি এমনিতেই এসেছিল নাকি এটা কোনো কালো জাদুর খেলা? মুভির বিষয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না, শুধু বলবো এই নতুন ঘটনাটি আপনাকে একটু বোর করবে না। আর হ্যাঁ, এটা সত্য ঘটনার উপরেই নির্মিত। এক্সপ্লেইন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ান হরর মুভি প্রেতালাপ প্রেজেন্স দ্য সিম। তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আমি শুভ্র আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। একটা মসজিদের ভেতরে বিবাহের আয়োজন করা হয়েছে। সেখানে পাত্রের নাম হচ্ছে আরমান আর পাত্রী সেখানে সালমা। দুজন দুজনকে ভালোবেসে এই বিয়েটা হচ্ছে। কিন্তু এরপরেই আমাদেরকে দেখানো হয় একটা কালো জাদুর বই, ভেতরে অদ্ভুত সব নকশা। কিন্তু এটা কেন দেখানো হচ্ছে? হয়তো তাদের জীবনের শুরুতেই কেউ তাদের জীবন নষ্ট করার ফন্দি আঁটছে। এটি হচ্ছে আরমানের মা। ছেলের খুশিতে সেও খুশি। আর উনি হচ্ছে সালমার মামা কিয়াই। সেই বিয়ে পড়িয়েছে এবং সালমার গার্ডিয়ান সে নিজেই। জানিয়ে রাখা ভালো, সে ছাড়া সালমার জীবনে অন্য কেউ নেই। সালমার বাবা মা ছোটবেলাতেই তারা মারা গিয়েছে এবং সালমা তার মামার বোর্ডিং মাদ্রাসায় থেকে লেখাপড়া শেষ করেছে। এদিকে বিয়ের পর অনেকদিন কেটে গেল। সালমা এখন অন্তঃসত্ত্বা। সে আর আরমান মিলে শহরের মধ্যে একটা বাড়িতে থাকে। মূলত আরমানের চাকরির জন্যই এখানে থাকতে হচ্ছে। সেখানে আমরা সালমা আর তার মামা কিয়া এর কথা শুনতে পাচ্ছিলাম। সেখানে সালমা বলছিল সে গর্ভবতী হওয়ার পর থেকেই দুঃস্বপ্ন দেখতে পায়। তার মামা তাকে বলছিল সবসময় নামাজ আদায় করতে, পবিত্র থাকতে। এদিকে আবার সালমা এই বাড়ির সবকিছু গোছগাছ করছে। সালমা হঠাৎ করে বাথরুম থেকে পানির আওয়াজ পেল। কি হয়েছে দেখতে গেলে সে দেখতে পায় বাথরুমের ঝর্ণাটা চালু। ঝর্ণাটা বন্ধ করে সেখান থেকে সে আসার সময় দেখতে পারে নিচে বোতলে রাখা পানি। আসলে পানিটা সেই রেখেছিল, কিন্তু সেটা যখন সে ধরলো তৎক্ষণাৎ সেটা একদম কালো নোংরা পানিতে পরিণত হলো। সে ভয়ে সেটা ফেলে দিয়ে বাথরুমের দরজা বন্ধ করে আসছে। তার প্রিয় বান্ধবী ইন্দ্রি সেখানে এসে তখন তাকে আরো ভয় পাইয়ে দেয়। এখানে জানিয়ে রাখি, সালমার বান্ধবী ইন্দ্রি সে আরমানের সাথে একই অফিসে কাজ করে। তারা সেখানে সবকিছু প্যাক করছিল। কিন্তু কেন? আসলে আরমান সবসময় বাহিরে কাজের মধ্যে থাকে, বাড়িতে একা একাই থাকতে হয় সালমার। তাই অনেক সময় অনেক ভয়ের জিনিসও সে দেখতে পায়, যে কারণে আরমান ঠিক করেছে তাদের বাড়িতে নিয়ে রাখবে সালমাকে। তাহলে সে কাজটাও মনোযোগ দিয়ে করতে পারবে আর সালমাও ঠিক থাকবে। কিন্তু তারা গোছগাছ করে যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, তখন বাড়ির ভেতরে একটা ছায়াকে আমরা চলাচল করতে দেখতে পাচ্ছিলাম। আরমান তার নিজের বাড়িতে পৌঁছেছে। সেখানে একটা বৃদ্ধ মহিলাকে আমরা দেখতে পারি, নাম তার সুমি। এটা আরমানের আন্টি। আরমানের মা তাদেরকে দেখে খুবই খুশি হয়। সে বলছিল তার অনেক শখ নিজের নাতি নাতনিদেরকে পেলে বড় করার, যদিও এটা সবারই শখ শেষ বয়সের। তবে বিয়ের পর এই প্রথম সালমা তার শাশুড়ির সাথে সংসার করবে। তাই মনের মধ্যে তো অনেক প্রশ্ন বা ভয় একটা মেয়ের থেকেই যায়। ঠিক তেমন তারও ছিল, কারণ ম্যাক্সিমাম মেয়েদের শাশুড়িদের সাথে বনিবনা হয় না। সে তখন তার বান্ধবী ইন্দ্রির সাথে পরিচয় করিয়ে দেয় তার শাশুড়ির। ঘরের মধ্যে গিয়ে যখন জানালার পর্দাটা সরাচ্ছিল সালমা, সেটা করতে নিষেধ করছিল তার শাশুড়ি। সে বলে এই পাড়ার মানুষদের অন্য বাড়ির ভেতরে হস্তক্ষেপ করার ইচ্ছা অনেক বেশি, তাই আমার এগুলো ভালো লাগে না, এটা লাগানোই থাক। যাই হোক, আজ থেকে এই রুমটা হচ্ছে তাদের রুম, এখানেই তারা থাকবে। অবশ্য তাদের ইচ্ছে একবার বেবি হয়ে গেলে তারপর আবার তারা অন্য বাড়িতে ব্যাক করবে, কেননা আরমানের অফিসের কাজের চাপটা অনেক বেশি। তারা যখনই সেখানে কিছু প্রাইভেট মুহূর্ত পার করবে, ঠিক তখনই সেখানে ইন্দ্রি আসে, বলে দুঃখিত এমন সময় আসার জন্য, তবে আমার খুব ক্ষুধা লেগেছে, চলো কিছু রান্না করি। সালমাও সেখানে চলে যায়। সন্ধ্যার সময় ইন্দ্রিকে পৌঁছে দিতে যায় আরমান। ওদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সালমা কোরআন তেলাওয়াত করছে, আয়াতুল কুরসি পড়ছে। সে অবশ্য অনেক ধার্মিক।
ঠিক তখনই আমরা দেখতে পারি আরমান ঘরে এসেছে আর বলছে আমি শুয়ে পড়ছি। এটা বলার পর বিছানাতে একটা শব্দও হয়, কিন্তু সালমা তখন অবাক হয়ে যায় যখন তার কোরআন তেলাওয়াত শেষে বিছানায় তাকিয়ে আরমানকে সেখানে দেখতে না পায়। সে তো অবাক হয়ে যায়, কিন্তু আবারও অবাক হয়ে যায় সে তখন যখন দেখতে পারে আরমান আবারও ঘরে ঢুকলো। সে তাকে বলতে থাকে তুমি কি মাত্রই ঢুকেছো? আমার সবকিছু অস্বাভাবিক লাগছে, চলো আমরা এশার নামাজ আদায় করি। আমি চাই না এরকম ঘটনা আবার ঘটুক। এই কথাতে আমরা বুঝতে পারি তার সাথে মাঝে মধ্যেই এমন অদ্ভুত কিছু ঘটে, যা কিছু প্যারানর্মাল টাইপ। তারা দুজনেই তারপর সুন্দর মতো সালাত আদায় করছিল। স্বামী স্ত্রীর এমন সুন্দর দৃশ্য দেখতে আসলে কার না ভালো লাগে। যাই হোক, রাতের বেলা যখন তারা ঘুমাচ্ছিল হঠাৎ করেই ঘুম ভেঙে যায় সালমার। বাহিরে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ করেই সে উপরে ছাদে চেয়ে দেখতে পায় ধীরে ধীরে ছাদের মধ্য থেকে কি যেন একটা তরল জাতীয় কিছু বের হয়ে আসছে, আর সেটা তার পেটের উপরে পড়তে থাকে। তার সাথে সাথে বুঝতে আর বাকি থাকে না এটা সাধারণ কিছু নয়, এটা রক্ত। সে খুবই ভয় পাচ্ছিল, কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এটা একটা স্বপ্ন, কিন্তু তার শান্তি লাগছিল না কোনোভাবেই। সে কম্বল নিয়ে আবার শুয়ে পড়ে, কিন্তু আজব ব্যাপার হচ্ছে সে দেখতে পারে কম্বলটা ধীরে ধীরে অনেক উঁচু হয়ে যাচ্ছে, যেন ভেতরে কিছু একটা আছে। সে তো খুবই ভয় পাচ্ছিল। ভয় পেয়ে যখন কম্বলের নিচে দেখে উকি দিতেই ভয়ঙ্কর চেহারা দেখে সে চিৎকার দিয়ে ওঠে। ভেতরে ভয়ানক কিছুই ছিল, কিন্তু চিৎকার দিতেই তার স্বপ্ন ভেঙে যায়। এটাও আসলে একটা স্বপ্ন ছিল। সে স্বপ্নের ভেতরেই আসলে স্বপ্ন দেখছিল। সকালবেলা খাবার টেবিলে সালমা বলতে থাকে তার মামা কিয়াই তাকে বলেছে বাচ্চার 4 মাস পূর্ণ হচ্ছে, এই সময়টাতে একটা দোয়া মাহফিলের আয়োজন করা উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এই কথাটা শুনে খুব বেশি একটা ভালো লাগছিল না তার শাশুড়ির, যেন খুশি না। সে বলে আচ্ছা আমাকে কি আমার প্রতিবেশীদেরকে নিমন্ত্রণ করতে হবে এখানে? আমি কিন্তু তাদের কাউকেই বেশি ভালো করে চিনি না। মানে বন্ধুরা, সে একটু অন্যরকম মানুষ, যার কারণে তার আশেপাশের কারো সাথেই ভালো সম্পর্ক নেই। তবে আরমান সেখানে বলছিল এটা করতেই হবে। সেদিন সন্ধ্যের আগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিবেশী সবাই সেখানে আসে, কুরআন তেলাওয়াত করে, দোয়া হয়, নবদম্পতির বাচ্চা যেন একজন ভালো মানুষ হয়ে এই পৃথিবীতে আসে। তখনই লাইটগুলো ফ্লিক করতে শুরু করে। কি হচ্ছে এটা? বাইরে প্রচন্ড বাতাস এবং সাথে সাথে বৃষ্টি শুরু হয়। আমরা দেখতে পাচ্ছিলাম এই আয়োজনের মধ্যে না থেকে সালমার শাশুড়ি তার আসবাবপত্র ঘরে আনতে ব্যস্ত। বিষয়টা সালমার বেশি একটা ভালো লাগে না। দোয়া মাহফিল শেষে সেখান থেকে সালমার মামা বিদায় নিলে তখনই সেখানে একটা মহিলা আসলো। সালমার সাথে সে দেখা করে এবং বলে আমাদের এলাকাতে তোমাকে স্বাগতম। সে বলছিল আমাকে দিয়া বলে ডাকতে পারো, আমি তোমার প্রতিবেশী। সেই মহিলাটি তাকে আরো বলছিল যে এই সময়টা তোমার বিশ্রাম নেওয়ার সময়, নিজেকে টাইম দেওয়ার সময়। এগুলো বলার পর সেই মহিলাটি আরো বলে তোমার শাশুড়ি মনে হয় এই আয়োজনে খুব একটা খুশি নয়, তাই না? তার আচরণে মনে হচ্ছে। সালমা তখন বলছিল আরে এমন কিছুই না, বৃষ্টিতে সব আসবাবপত্র ভিজে যাওয়ার কারণেই হয়তো এমন হয়েছে। কিন্তু তখনই উপর থেকে তার শাশুড়ি বলে যাচ্ছিল এরপর থেকে এমন অনুষ্ঠান করা যাবে না, আমার আসবাবপত্রগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। এই কথাটা শুনেও অনেক খারাপ লাগে সালমার, কারণ উনি কেন এমন ব্যবহার করছে? যা কিছু করা হচ্ছে সেটা তো তার উত্তরাধিকারীর জন্যই। সেখানে দিয়া নামের মহিলাটি বলছিল আসলে বয়স্ক মহিলারা ঠিক এমনই হয়, খিটখিটে স্বভাবের। এটা বলে সে চলে যায়। পরের দিন সকালে আরমানের জন্য টিফিন বানাচ্ছে সালমা। সে আসলে স্বাস্থ্যকর খাবার বানাচ্ছে তার হাজবেন্ডের জন্য। সেখানে তখন তার শাশুড়ি আসে আর তাকে বলে তার ছেলে মশলা জাতীয় খাবার পছন্দ করে, তাই সে ভালো করে মুরগির স্যুপ বানিয়ে দিচ্ছে আর অন্য তরকারি বানাচ্ছে। এখন নতুন বউ হিসেবে তো বেশি কিছু বলতে পারে না সে, তাই আমরা দেখতে পাচ্ছিলাম এই 2 রকম খাবারই টিফিনে করে সালমা চলে যায় আরমানের অফিসে। আরমান ভালো একটা আর্কিটেক্ট অফিসে কাজ করে, সে একজন দক্ষ ডিজাইনার। সালমা সেখানে একটা ব্যানারে একটা মডেলের ছবি দেখতে পায় অফিসে, কিন্তু সে একটু সামনে এগিয়ে যেতেই দেখতে পারে আরমানের কেবিন থেকে সেই মডেলটা বের হয়ে আসছে। তার মনে একটু সন্দেহ বাসা বাঁধে। অবশ্য কোনো স্ত্রী তার হাজবেন্ডের রুম থেকে কোনো মহিলাকে বের হতে দেখবে, এটা স্বাভাবিকভাবেই তার সহ্য হবে না, যদিও এটা অফিস। ভেতরে গিয়ে প্রবেশ করলে সে দেখতে পারে আরমান অনেক বিজি, সাথে তার বান্ধবী ইন্দ্রেও রয়েছে। সে পাশে বসে পড়ে। কাজ শেষে আরমান তাকে বলে তুমি কেন কষ্ট করে খাবার আনতে গেলে এই অবস্থায়? যাই হোক, এখন খাবার তো এনেছে সালমা 2 রকমের, একটা স্বাস্থ্যসম্মত যেটা সে তৈরি করেছে, আর একটা তার শাশুড়ি তার ছেলের জন্য মশলা জাতীয় খাবার বানিয়েছে। এখন আরমান তো বেচারা, সে বলে সমস্যা নেই, আমি দুটোই খেয়ে শেষ করব। খাবার শেষে সালমার সাথে ইন্দ্রি দেখা করে। ইন্দ্রি তাকে বলে তোমার শ্বশুর বাড়ি কেমন উপভোগ করছো সালমা? সে বলছিল এখন পর্যন্ত তো কোনো সমস্যা হয়নি, তবে আরমানের মায়ের বিষয়গুলো একটু অন্যরকম লাগে আমার। আর যদিও আমি
চাই এগুলো বেশি না হোক। ইন্দ্রি তখন তাকে বলে সমস্যা কি, তোমাদের বাচ্চাটা একবার এসে গেলে তারপর তো আবারও আলাদাই থাকবে তোমরা। ইন্দ্রি সেখানে আরো বলছিল এসব আবার আরমানকে বলতে যেও না, আরমানের কাজের প্রেশার অনেক বেশি, তাই সব সময় তার পাশে থেকে তাকে সামলাতে হয়, সাপোর্ট করতে হয়। সালমা তাকে অনেক ধন্যবাদ দেয় আরমানের এতটা হেল্প করার জন্য। সালমা বাড়িতে বসে কিছু হাতের কাজ করে, যেমন ছোট বাড়ি বানানো, পুতুল বানানো, মানে শোপিস। এগুলো আবার অনলাইনে বিক্রি করা হয়। এখানে সে একটা ছোট্ট বাড়ি নিয়ে কাজ করছিল, ঠিক তখনই বাহির থেকে একটা আওয়াজ হলো। সে দেখতে পেল কেউ যেন একটা ঢিল মারলো বাড়ির ভেতরে। সে তাড়াতাড়ি গিয়ে দরজাটা মেরে দেয়, কিন্তু হঠাৎ করেই উপরে ছোট ছাদ থেকে একটা অদ্ভুত আওয়াজ পায়। সে সিঁড়ি দিয়ে উঠে ওখানে লাইট মারতেই একটা ভয়ঙ্কর অভয়বকে সেখানে দেখতে পারে সে, আর সিঁড়ি থেকে পড়ে যায়। কিন্তু বেশি কিছু হয় না, টেবিলটা নড়ে গিয়ে সেখান থেকে একটা টপ নিচে পড়ে যায়। সেখানে তার শাশুড়ি আসলে তার শাশুড়িকে সে বিষয়টা বলে। আচ্ছা ঠিক আছে, রাতে যখন আরমান আসবে তাকে বলবো চেক করতে। তখনই তাকে একজন কল করলো। বাইরে গিয়ে সে দেখতে পেল ডিকা এসেছে। আসলে ডিকা তার ভালো বন্ধু ছোটবেলা থেকে। ডিকার ছোট্ট একটা কোম্পানি রয়েছে যেটা একটা কুরিয়ার সার্ভিস। সে সালমার থেকে তার বানানো জিনিসের অর্ডার মানুষের কাছে পৌঁছে দেয়। যদিও তার কর্মচারী আছে, কিন্তু মাঝে মধ্যেই দেখা করতে চলে আসে সালমার সাথে। সালমা আজ কিছু জিনিসপত্র অর্ডার করেছে তার হাতের কাজের জন্য। তখনই ডিকা লক্ষ্য করে সালমার হাত দিয়ে রক্ত বের হচ্ছে, যেটা একটু আগে পড়ে গিয়ে হয়েছিল। ডিকা তাকে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছিল, যেটা আবার দূর থেকে দেখছিল তার শাশুড়ি, যেটা ওনার মোটেও ভালো লাগে না। ডিকা যখন চলে যাচ্ছিল তখন আরমান বাড়িতে ফেরার সময় তাকে দেখতে পায়। ডিকা চলে গেলে সে সালমাকে বলে, মনে হচ্ছে সে তোমার অনেক বেশি যত্ন করে, নয়তো তার কাজের লোক থাকতে সে এখানে আসবে কেন? সালমা তখন বলছিল, দেখো এটা নিয়ে ব্যঙ্গ করার কিছু নেই, সে অনেক আগে থেকে আমার ভালো বন্ধু, আমার পাশে থাকে। সেই ছোট্ট ছাদ ঘরে আরমান উঠে আর দেখছিল কিছু আছে কিনা, কিন্তু আমরা তার পেছনে একটা কালো ছায়াকে দেখতে পারছিলাম। ঠিক তখনই তার চিৎকার। নিচে থাকা সালমা তো ভয় পেয়ে যায়, জিজ্ঞেস করে কি হয়েছে। আরমান বলে, কিছু হয়নি, কিন্তু এখানে ইঁদুর আছে, ইঁদুরগুলোকে মারতে হবে। সকালবেলা তাড়াহুড়া করে না খেয়েই চলে যাচ্ছিল অফিসের কাজে আরমান। তাকে বিদায়ের পর ফ্লোরের মধ্যে সালমা একটা কানের দুল পায় কুড়িয়ে। সালমা বুঝতে পারছিল না এটা কার হবে। তখনই সেখানে তাদের প্রতিবেশী দিয়া নামের ওই মহিলাটি আসে। সালমাকে সে কিছু খাবার দিতে এসেছে। বলে, আমাদের বাড়িতে খাবারটা আজকে একটু বেশি রান্না করে ফেলেছিলাম, মজাও হয়েছে, এটা তো আর ফেলে দেওয়া যায় না, প্রতিবেশী হিসেবে তোমাকে দিতে এলাম। খাবারটি একটু খেয়ে সালমারও ভালো লাগে, পছন্দ হয়। সে সুমিকে বলে, আজকে আর রান্না করতে হবে না, আমাদের এক প্রতিবেশী খাবার দিয়ে গিয়েছে, এটা টিফিনের মধ্যে রেডি করো, আরমানের কাছে নিয়ে যাব। তখন সে আবার সুমিকে এটাও জিজ্ঞেস করছিল, আচ্ছা তুমি এতদিন ধরে এই বাড়িতে থাকো, তোমার কি কোনো অদ্ভুত ফিলিংস হয়েছে এই বাড়িতে? সুমি বলছিল, আরে কি বলছো, এসব কিছু না, তুমি গর্ভবতী, তোমার অনেক রকম লাগতে পারে এই সময়টাতে, এসব মাথায় রেখো না। সে চলে যায় রেডি হতে, কিন্তু আয়নার মধ্যে তাকে নিজের দেখতে নিজেরই ভালো লাগছিল না। কেমন যেন তার মনে হচ্ছিল চেহারাটা দিন দিন খারাপ হচ্ছে। মন খারাপ করে বেশি বেশি মেকআপ দিতে থাকে সে। তখনই তার বমি শুরু হয়। রেডি হয়ে সে দেখতে পারে তার শাশুড়ি সেই খাবারগুলো টিফিন বক্সে রেডি করে দিয়েছে। তার শাশুড়ি তাকে জিজ্ঞেস করে যে তোমাকে এটা কে দিল? সে বলে ওই মহিলাটির বিষয়ে, যার নাম দিয়া। কিন্তু আজব বিষয় হচ্ছে সেই মহিলাটিকে নাম শুনেও চিনতে পারছিল না তার শাশুড়ি। সালমা বলছিল, এই তো তাদের বাড়ি, আমাদের বাড়ির একটু সামনেই। সে আরো বলছিল, যাই হোক, আমি আরমানকে খাবারটা দিয়ে আমার মামার সাথে দেখা করতে যাব বোর্ডিং মাদ্রাসায়। সুমি আন্টি, এই খাবারের কিছুটা অন্য টিফিনেও দাও। আমরা দেখতে পাই সে তার মামার কাছে যায়, আর মূলত এখানে আসার কারণ হচ্ছে তার সমস্যাগুলো সব সমাধান করা। তার সাথে যেসব ঘটনা ঘটে গিয়েছে ইতিমধ্যে, তার সবই তার মামাকে সে বলে। তার মামা তাকে বলে, তুমি তোমার হাজবেন্ডকে এসব কিছুই জানাওনি, এসব জানানো জরুরি, তুমি সব সময় নামাজ কালাম পড়তেই থাকবে। সে বলে, এমনিতেই অনেক কাজ আরমানের, আমি চাই না আর এসব বলে তার চাপটা আরো বাড়িয়ে দিতে। সালমা বলছিল, আমি আমার বাবা মাকে অনেক মিস করছি। কিয়াই বলে, কি আর করা যাবে, তারা তো আর দুনিয়াতে নেই, মন খুলে তাদের জন্য আমরা শুধু দোয়াটাই পাঠাতে পারি। সালমা টিফিনটা বের করে তার মামাকে খাবারটা খেতে বলে, কিন্তু তার মামা যখনই টিফিন বক্সটা খুললো, দেখতে পেলেও খাবারের মধ্যে কিলবিল করছে বাজে সব পোকা। আস্তাগফিরুল্লাহ।
সালমা তো অনেক লজ্জায় পড়ে যায়, এ কি হলো। অন্যদিকে সবার সাথে টিফিন করতে বসে আরমানের ওই একই দশা। সন্ধ্যার সময় তারা বাড়িতে সবাই এক হলে আমরা দেখতে পাচ্ছিলাম খুব রেগে যায় সালমা। সে বলছিল খাবার এগুলো কিভাবে এত তাড়াতাড়ি নষ্ট হলো। আসলে সে বলতে চাইছিল সুমি নয়তো তার শাশুড়ি খাবারে এইসব মিশিয়েছে, কিন্তু আরমান তা মানতে নারাজ। সাথে সাথে তার শাশুড়ি বলছিল আমি এইসব কেন করব, কি লাভ আমার এইসব করে। আরমান সালমাকে ঠান্ডা করার চেষ্টা করছিল। সালমা বলছিল তুমি জানো আমি কতটা বেকায়দায় পড়েছিলাম আমার মামার সামনে, সম্মান আর রইল না কিছু। তখন দুজনের মধ্যেই একটু কথা কাটাকাটি হয়। যাই হোক, বাহিরে একা একা বসে আছে রাতে দেশলাই হাতে নিয়ে আরমান। তার মা সেখানে গিয়ে বলে দেখো এসব বিষয় নিয়ে মন খারাপ করে থাকাটা ঠিক না, বিয়ের সম্পর্কের মধ্যে বা যে কোনো সম্পর্কের মধ্যেই কথা বলাটা জরুরি, যাও ঘরের মধ্যে যাও। এদিকে আমরা দেখতে পারি তার জন্য অপেক্ষা করছে ভেতরে সালমা। হঠাৎ করে বাহির থেকে একটা আওয়াজ পেয়ে সে বাইরে বের হয়ে যায় আর আরমানকে খুঁজতে থাকে কিন্তু পায় না। সেখানে পেছন থেকে হঠাৎ করে সুমি এসে বলছিল তুমি এখানে কি করছো। আরে আরমান তো ঘরেই শুয়ে আছে। আসলে সুমি এসেছিল বাহিরে ডাস্টবিনে আবর্জনাগুলো ফেলতে, কিন্তু তখনই তার পেছনে থাকা লাইটটা নিভু নিভু করছে। তার পেছনে একটা ভয়ানক ছায়াকে আমরা দেখতে পাচ্ছিলাম। তখন সে এতটাই ভয় পাচ্ছিল সেই ছায়াটা দেখে পেছনে তাকানোর সাহস আর হয় না তার। দৌড় দিয়ে ঘরে এসে পড়ে। সালমা ঘরে গিয়ে দেখতে পেল আরমান ঘুমাচ্ছে। ফোনের মধ্যে একটার পর একটা মেসেজ আসছেই। সে ফোনটা ধরতে যাবে, তখনই আরমান তাকে সেটা ধরতে দেয় না, বলে এগুলো কাজের, কালকে আমি চেক করব, এখন ঘুমিয়ে পড়ি। যাই হোক, সেখানে সালমা আরমানের কাছাকাছি যেতে চাইলে আরমান দ্বিমত পোষণ করে আর সেজন্য অনেক মন খারাপ হয়ে যায় সালমার। এর পরের দিন সকালে আমরা দেখতে পারি বোতলের মধ্যে পানি ভরে বাড়ির বিভিন্ন জায়গায় রেখে দিচ্ছিল সালমা, যেন বাড়িতে কোনো জ্বর না পড়ে। এগুলো পড়া পানি। তার শাশুড়ি আবার এসব লুকিয়ে দেখছিল। সালমা যখন আবারও তার হাতের কাজ করছিল তখন হঠাৎ করে সে দেখতে পারে পুরো ঘরটা নড়ছে, দেয়ালগুলো যেন ফেটে যাচ্ছে, এমনকি তার ছোট ঘরটা ভেঙে যায়। সে ভয়ে চিৎকার দেয়, কিন্তু সবকিছু আবার ঠিক হয়ে যায়। এটা কি তার মনের ভুল? কিন্তু মনের ভুল হলে ভাঙলো কিভাবে? সে ভয় পেয়ে যায়। সে সাথে সাথে কল করে আরমানকে, কিন্তু আরমান একটা প্রেজেন্টেশনে খুবই ব্যস্ত। ফোনটা একবার কেটে দিলেও বারবার ফোন করলে প্রেজেন্টেশন অফ করেই ফোনটা ধরে। সে ভাবে হয়তো গুরুত্বপূর্ণ কিছু, কিন্তু সে যখন শুনতে পায় বাড়িতে এমন একটা ঘটনার কথা সালমার মুখে যেটা তার বিশ্বাস হচ্ছিল না, সে তখন অনেক রেগে যায় আর বলছিল আমি কত গুরুত্বপূর্ণ কাজ রেখে তোমার সাথে কথা বলছি জানো, এই সামান্য বিষয়ে এতবার কল করতে হয়। কিছুতেই তাকে বোঝাতে পারছিল না সালমা যে কি ঘটে গিয়েছে। ঠিক তখনই নেটওয়ার্কের জন্য তাদের কথা অফ হয়ে যায়, কিন্তু আরমান শুনতে পারে সালমা বলছে কাজ করো, তোমার পরিকল্পনা ভেস্তে যাবে, তুমি পারবে না। এমন কথা শুনে খুবই খারাপ লাগে আরমানের। সে ভাবে কিভাবে পারলো সালমা এমন কথা বলতে আমাকে, কিন্তু আমরা তো জানি বন্ধুরা এটা সালমা বলেনি, এটা বলেছে অন্য কেউ। সেদিন আবারও সেখানে ডিকা আসে সালমার হাতের কাজগুলো নিয়ে যাওয়ার জন্য অর্ডারের। ঠিক তখনই আবারও সেই ছাদ ঘর থেকে আওয়াজ আসছে। এবার সেটা দেখার জন্য উপরে উঠে ডিকা, কিন্তু সেখানে যেতেই অনেকগুলো বাদর উঠতে শুরু করে। হয়তো এইসবই ছিল। এদিকে আমরা দেখতে পারি মন খারাপ করে আরমান বসেছিল। সেখানে ইন্দ্রি গিয়ে তাকে সিগারেট খেতে বলে হালকা টেনশনের মধ্যে সিগারেট খেলে তেমন কোনো ক্ষতি হবে না, একটু মন তো ঠান্ডা হবে, খান। অথচ সিগারেট খাওয়া নিষেধ করেছিল সালমা। এদিকে ডিকা সেখান থেকে চলে গেলে আমরা দেখতে পারছিলাম সেই প্রতিবেশী মহিলাটি আবারও সেখানে আসে। সালমাকে বলছিল সালমা তোমার হাজবেন্ড কি প্রতিদিনই লেট করে বাড়িতে আসে? আসলে তুমি চিন্তা করো না, কেমন হয়তো তার একটু কাজ আছে। কথাগুলো কিরকম ভাবে যেন সে বলছিল। সালমা তাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে? মহিলাটি বলে হ্যাঁ হয়েছে, আমার স্বামীও এমন করতো, শুনতে পেরেছিলাম সে অন্য কারোর সাথে সম্পর্ক আছে। এখন এটা শোনার পর তো সালমার সন্দেহ হতে শুরু করে। আসলে বন্ধুরা সন্দেহ কিন্তু অনেক খারাপ জিনিস, শুধু সন্দেহের বশে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। সে রাতেই ইন্দ্রিকে কল দেয়, বলে আচ্ছা আরমানের কাজের চাপ কবে কমবে? আমার একটা প্রশ্ন ছিল, তোমাদের অফিসে যে একটা মডেলের ছবি আছে সে কি এখানে মাঝে মাঝে আসে আরমানের কাছে? কিন্তু সেখানে ইন্দ্রি তাকে বলে আরে তুমি কি পাগল, সে হচ্ছে একটা নায়িকা মডেল, সে এখানে একবারও আসেনি, সে তো শুধু বিজ্ঞাপনের জন্য ছবি তুলেছিল। কিন্তু সালমার এটা বিশ্বাস হয় না, কারণ সে তো নিজের চোখে সেদিন দেখেছিল সেই মডেলকে। এই সন্দেহ নিয়ে পরের দিন সে চলে যায় অফিসে। গিয়ে সেই মহিলাকে সে আবারও দেখতে পায়। তখন সেই মহিলাকে সে পেছন থেকে ডাকতে শুরু করে। অনেকবার ডাকিয়ে কিন্তু মহিলাটি কোনো সাড়া দিচ্ছিল না। একটু
একটু পর সে আবার দেখতে পারে তার হাজবেন্ডের কেবিন থেকে সেই মহিলাটি বের হচ্ছে। সেখানে তার ইন্দ্রির সাথে দেখা হয়। সালমা ইন্দ্রিকে বলে, তুমি কেন আমাকে মিথ্যা বলেছ এই মহিলার বিষয়ে? তোমাকে কি আরমান বলতে নিষেধ করেছে? এটা তুমি ঠিক করোনি। আরমানের সাথে দেখা হলে আরমান বলে, আরে তুমি আমাকে না জানিয়ে এখানে চলে এসেছো? তখন সালমা বলতে থাকে, না জানিয়ে এসেই তো ভালো হয়েছে, তা না হলে তো আসল বিষয় জানতে পারতাম না, তোমার সাথে যে অন্য কারো সম্পর্ক রয়েছে। এগুলো বলছিল আর চেঁচাচ্ছিল। আসলে সালমা সহ্য করতে পারছিল না। আর এদিকে এইসবের কারণে রেপুটেশন খারাপ হচ্ছিল আরমানের অফিসে। তাই আরমান তাকে নিয়ে চলে যায় গাড়িতে, আর বাড়িতে ফিরতে থাকে, বোঝাতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সালমা তাকে বিশ্বাস করছিল না। আরমান বলছিল সেই মডেল মেয়েটা এখানে কোনোদিনও আসেনি, কিন্তু সালমাও তো সেই মেয়েটাকে এখানে দেখেছে। এটা না বিশ্বাস করে উপায় কি? তাদের তর্কাতর্কিতে জাস্ট একটুর জন্য তারা বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। রাতে সালমা আয়নায় নিজেকে দেখছিল, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আয়নাতে তাকে অনেক মোটা দেখাচ্ছিল, খারাপ ভাবে দেখাচ্ছিল। সে মনে করছিল হয়তো তার প্রেগনেন্সির কারণে বা ধীরে ধীরে তার চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে, আর তাই হয়তো আগের মতো হয়তো তার হাজবেন্ডের তাকে ভালো লাগে না, আর তাই হয়তো তার হাজবেন্ড অন্য কারোর সাথে সম্পর্ক করছে। সে কান্না করছিল। তারা দুজনই এখন আলাদা ঘুমায়। আরমান যখন সোফাতে ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই তার চোখ খুললে সে দেখতে পারে সেখানে এসেছে সালমা, কিন্তু সালমা সাথে সাথেই তাকে অ্যাটাক করে, গলা টিপে ধরে তার। সালমার চোখ দিয়ে যেন রক্ত বের হয়ে আসছিল, কিন্তু আবারও সব ঠিকঠাক। সেভাবে এটা হয়তো কোনো দুঃস্বপ্ন ছিল। এরপরের দিন সকালে আমরা সুমিকে দেখতে পারি যে কিনা সেই প্রতিবেশী দিয়া মহিলাটির পেছন নেয়, এটা দেখতে যে মহিলাটির বাড়িটা কোথায় আর সে কোথা থেকে আসে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যে সে যখন বাড়ির সামনে যায়, ভেতরে উকি দেয়, দেখতে পারে ভেতরে বাড়িটা একদমই পরিত্যক্ত। বোঝাই যাচ্ছে যে এখানে অনেক বছর কেউ বসবাস করে না। সে নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যখন সেখান থেকে সে চলে আসবে তখনই পেছন থেকে তাকে কেউ যেন একটা ডাকলো। সে যখন আবারও গিয়ে ভেতরে উকি দিয়ে দেখতে চায়, সে দেখতে পারে একটা ভয়ঙ্কর জিনের অবয়বকে। এটা দেখে সে ভয়ে দৌড়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। সালমার শাশুড়ি সালমাকে জিজ্ঞেস করছিল, তোমরা কি আলাদা ঘুমাচ্ছ? কি হয়েছে তোমাদের মধ্যে? যা হয়েছে, তোমরা ছোট নও, এটা সমাধান করে ফেলো বুঝে। সালমা বলছিল, আপনার ছেলেই বুঝতে চাইছে না। তার শাশুড়ি বলে, তার তো অনেক প্রেশার কাজের, তাই হয়তো এমন হচ্ছে। সালমা বলে, না, এটা কাজের চাপে না, এটা প্রেমের চাপে। এটা বলে সেখান থেকে সে চলে যাচ্ছিল। সুমিও সেখানে ভয়ে ভয়ে উপস্থিত হয়। তখনই দরজায় নক করলো কেউ। সালমা গিয়ে দরজা খুলে দেখতে পারে, আরে এটা আর কেউ না, এটা প্রতিবেশী দিয়া। এটা শুনে তো সুমি আরো ভয় পেয়েছে। সে সালমার শাশুড়িকে সবকিছু বলে। সে বলে সেখানে সে গিয়েছিল, কিন্তু সেই বাড়িতে কিছুই সে দেখতে পায়নি ভয়ঙ্কর একটা জিনিস ছাড়া। বাড়িটা পুরোপুরি পরিত্যক্ত। সালমা আর সেই মহিলাটি এখন আড্ডা দেবে। সালমা সুমিকে বলে চা বানিয়ে নিয়ে আসতে। সালমার শাশুড়ি উকি দিয়ে দেখার চেষ্টা করে সালমা কার সাথে কথা বলছে, কিন্তু অবাক হয়ে যাওয়ার মতো কথা হলো তার শাশুড়ি দেখতে পায় সালমা একা একাই কথা বলছিল, সামনে কেউ ছিল না। আর ওদিকে সালমার দোয়া দুরুদ পড়া পানিগুলো যেখানে রেখেছিল সবগুলো কালো নোংরা হয়ে গিয়েছিল। বোঝাই যাচ্ছিল এটা মানুষ না। তখনই তার সামনে দিয়ে সালমা চলে গেল। গ্যাসের চুলাটা জ্বালিয়ে অন্য ঘরে চলে গেল। তার শাশুড়ি তাকে পেছন থেকে ডাক দিল, কিন্তু সে কথা শুনলো না। তার শাশুড়ি চুলাটা অফ করতে গেলে সেখানেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, আর অনেকটা ইনজুরি হয়ে যায় সালমার শাশুড়ি। সালমা তখন বাহির থেকে এসে তার শাশুড়িকে ধরে আর বলে, মা আপনার কি হয়েছে? কিন্তু শাশুড়ি তো অবাক, মাত্রই তো এখান দিয়ে গিয়েছিল সালমা, তাহলে বাহির থেকে সে কিভাবে আসলো? সন্ধ্যা সময় আরমান এসে অনেক কথা শোনায় সালমাকে যে মায়ের এমন হয়েছে, তুমি কোথায় ছিলে? সালমা বলছিল সে একটু কথা বলছিল প্রতিবেশীর সাথে। আরমান তখন তাকে বলে, তুমি তো শুধু তার সাথেই কথা বলো না, তুমি তো ডিকার সাথেও কথা বলো। ডিকার সাথে তোমার কি আছে আমাকে বলো। তার কর্মচারী থাকতেও সে কেন এখানে আসে? তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে আমরা দেখতে পাচ্ছিলাম সালমার শাশুড়ি সুমিকে কিছু টাকা দিয়েছে আর একটা চিঠি দিয়েছে, এটা যেন সে সালমার মামা কিয়াইয়ের কাছে পৌঁছে দেয়। আসলে সংসারে ঝামেলা বেড়েই যাচ্ছে, এগুলো ঝামেলা স্বাভাবিক মনে হচ্ছে না সালমার শাশুড়ির। সুমি যখন রওনা দেয় তার মনে হচ্ছিল তার পেছন পেছন যেন কিছু একটা আছে। সে যখন বাস স্টপে দাঁড়ায়, পেছন দিকে চেয়ে সে একটা ভয়ঙ্কর অবয়বকে দেখতে পারছিল, যা কোনো স্বাভাবিক কিছু না। এটা দেখে সে ভয়ে পেছাতে থাকলে রাস্তায় চলে আসে, আর তখনই একটা বড় গাড়ি তাকে এসে চাপা দেয়, আর সেখানেই সে শেষ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সালমার মামা তার মাদ্রাসার লাইব্রেরিতে আসে আর একটা বই খুঁজতে থাকে, যেটা আসলে একটা জাদুর বই। কিন্তু সে তখন অবাক হয়ে যায় যখন সে বইয়ের ভেতরে দেখতে পারে কিছু পৃষ্ঠা গায়েব।
অর্থাৎ সেই পৃষ্ঠাগুলো কেউ চুরি করে নিয়ে গিয়েছে। তখনই সে টের পায় তার পাশ দিয়ে একটা ভয়ানক জিন আসছে, যদিও তার সূরা পড়ার বদৌলতে সেটা চলে যায়। কিন্তু কে চুরি করলো এই পৃষ্ঠাগুলো? ওদিকে আমরা দেখতে পারি সুমির লাশ আনতে গিয়েছে হসপিটালে তারা। সালমার শাশুড়ি নিজে নিজেকে দোষারোপ করছিল, বলছিল এমনটা হতো না যদি সে তাকে কিয়ায়ের কাছে না পাঠাতো। সালমার শাশুড়ি সালমাকে বলছিল, তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। সুমি কিছু দেখতে পেয়েছিল সেই দিন সেই বাড়িতে। তোমার কথিত সেই প্রতিবেশীর বাড়িতে কেউ থাকে না, আর সেখানে ভয়ানক কিছু দেখেছিল সুমি, আর এই জন্যই তাকে তোমার মামার কাছে পাঠিয়েছিলাম আমি। কিন্তু এইসব শুনে রেগে যায় সালমা। সে বলছিল, আপনি কি আমাকে পাগল বলতে চাইছেন? তার শাশুড়ি বলছিল, না, আমি নিজের চোখে দেখেছি তুমি যখন কথা বলতে তোমার সামনে তখন কেউ থাকতো না, একা একাই কথা বলতে। এইসব কথা শোনার পর কথাগুলো একেবারে ফেলতেও পারছিল না সালমা, কেননা তার জিনের বিষয়ে অনেকটা ধারণা রয়েছে, যেহেতু সে ধার্মিক। তার সন্দেহ দূর করতে সে চলে যায় সেই প্রতিবেশীর বাড়িতে, কিন্তু ধার্মিক এই নারী সাথে পানি পড়াটাও নিয়ে যায়। তাকে তখন সেই দিয়া মহিলাটি আগমন জানায়। মহিলাটি তার শাশুড়ি আর তার হাজবেন্ডের সম্পর্কে অনেক খারাপ খারাপ কিছু মাথায় ঢুকিয়ে দিচ্ছিল সালমার, যেগুলো কথা সংসারে ঝামেলা সৃষ্টি করতে পারে। বলছিল, তোমার শাশুড়ি আর তোমার হাজবেন্ড তারা শুধু নিজেদের দিকেই দেখছে, তোমার কোনো খেয়াল রাখে না, এমন কিছু বলছিল। সালমারও এসব শুনে অনেক খারাপ লাগছিল। সেই মহিলা তখন তাকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই সালমা দেখতে পারে তার দোয়া পড়া পানিটা কালো হয়ে যায়। সে বুঝতে পারে এটা মানুষ নয়। তখন সেই মহিলাটি পেছনের দিকে তাকালে আয়নাতে তার ভয়ানক রূপটা ভেসে উঠলে সালমা অনেক ভয় পেয়ে যায়। তখনই লাইট বন্ধ। অন্ধকারে সেই ভয়ঙ্কর জিনটা তার উপরে অ্যাটাক করতে চাইছিল। এদিকে হঠাৎ করে সালমার শাশুড়ি বাইরে আওয়াজ পায়। বের হয়ে দেখতে পারে সুমি যে ঝাড়ুটা দিয়ে বাড়ি ঝাড়ু দিত, ঝাড়ুটা মাঠে পড়ে আছে, কিন্তু সেটাতে রক্ত লাগানো, যেটা তখনই তার সামনে এসে পড়ে। মানে মারা যাওয়া সুমির ভয়াবহ লাশটা তার সামনে এসে কথা বলছিল তাকে সাহায্য করতে। এতে সালমার শাশুড়ি এতটাই ভয় পায় যে সে পালাতে থাকে, কিন্তু সামনেই প্রতিবেশী রূপে সেই জিন চলে আসে। সে তো বুঝতে পারে বিষয়টা, পেছাতে পেছাতে সিঁড়ি থেকে সে পড়ে যায়। আর অন্যদিকে সেই ঘরের ভেতরে সেই ভয়ঙ্কর জিনটা সালমার দিকে এগিয়ে আসছিল ভয়ানক ভাবে। সে শুধু আল্লাহকে ডাকছিল। সে ভয়ে ভয়ে এবার ঘর থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে এসে পড়ে বাড়িতে। এসে তার শাশুড়ি আর আরমানকে সে খুঁজছিল, ডাকছিল, কিন্তু কাউকেই সে পাচ্ছিল না। তখনই সেখানে মডেল রূপে, তার প্রতিবেশী রূপে আর সুমির ভয়ানক রূপে তার সামনে সেই ভয়ঙ্কর জিন হাজির হয়। আর তাকে দেখাতে থাকে ভয়ানক এক ভয়ের খেলা। সে তেলাওয়াত করতে থাকে কোরআন, কিন্তু কি বিকট হাসি সেই ভয়ঙ্কর জিনের। সবগুলো অবয়ব তাকে ঘিরে ধরেছে, আবার একত্রিত হয়ে যাচ্ছে। সালমা উপায় না পেয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে শুরু করে, সাহায্য চাইতে থাকে। আর সেই কারণে জিন পবিত্র শক্তির কাছে না পেরে ওঠে, সেখান থেকে যেতে বাধ্য হয়। এবার সালমা দৌড়ে দৌড়ে চলে আসে তার বান্ধবী ইন্দ্রের বাড়িতে। অনেক হাঁপিয়ে গিয়েছে সে সবকিছু বলতে থাকে তার বান্ধবীকে। তার বান্ধবী তখন তাকে বলে, তুই একটু বস, তুই অনেকটা হাঁপিয়ে গিয়েছিস, আমি পানি আনতে যাচ্ছি। তখনই সে দেখতে পারে টেবিলের উপরে আরমানের সিগারেটের প্যাকেট। কিন্তু এটা এখানে আসলো কেন? তখনই তার সন্দেহ হয়। সে বাড়ির বাথরুমটার কাছে গিয়ে সেটা খুলতেই বের হয়ে আসে সেখান থেকে আরমান। তার বোঝার বাকি থাকে না তার বান্ধবী আর তার হাজবেন্ডের মধ্যে কিছু একটা চলছে আর তাকে ঠকানো হচ্ছে। সে কোনোভাবেই মানতে পারছিল না। আরমান তাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে বৃষ্টিতে ভিজে গিয়ে কাপড় পাল্টাতে এসেছিল, কিন্তু সে এটা কিভাবে মানবে? মানতেই পারছিল না। ইন্দ্রি তাকে এসে বোঝাতে চেষ্টা করলে ইন্দ্রিকে সে থাপ্পড় মারে। আর সেখানে অবস্থা এতটাই বাজে হয়ে যায় যে সে তো আরমানের কাছে তালাক পর্যন্ত চেয়ে বসে। আর সেখান থেকে সরাসরি গাড়িতে উঠে তার মামার মাদ্রাসায় চলে যাচ্ছিল। পেছনে আরমান দৌড়াতে দৌড়াতে তাকে ডাকছিল, বোঝানোর চেষ্টা করছিল। সে যখন তার মামার কাছে গিয়ে পৌঁছায় এবং সবকিছু খুলে বলে, তার মামা তখন তাকে একটা রহস্যের উন্মোচন করে দেয়। তাকে বলে, কেউ তোমাদের সংসার জীবনকে নষ্ট করতে চাইছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাজিয়ে এটা করানো হচ্ছে খুব সূক্ষ্মভাবে, যা তুমি বুঝতে পারছো না, কেউ বুঝতে পারছে না। তোমাদের উপর জিন চালান করা হয়েছে যার নাম দাসিন জিন। কিন্তু এটা কিভাবে সম্ভব? সালমার তখনই মনে হয় মানুষ রূপে সেই জিন তার মনের ভেতরে কত কুমন্ত্রণা ঢুকিয়েছে। তার মামা তখন আরো বলে, আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ, এই পৃষ্ঠার মধ্যে দাসিম জিনকে পরিচালনা করার একটা পার্ট আছে। যে পৃষ্ঠাগুলো চুরি হয়ে গিয়েছে, যে চুরি করেছে সেই এগুলো করাচ্ছে।
সবকিছুই তখন বুঝতে পারে সালমা। সাথে সাথে অজু করে আর আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে, সাহায্য চাইতে থাকে। অবশ্য আরমানও হাজির হয় সেখানে। তখন আমরা দেখতে পারি এই জিন তাদের পেছন থেকে ছাড়ানোর জন্য একটা রুকিয়ার আয়োজন করা হয়েছে মসজিদের ভেতর। সবার মাঝখানে বসেছিল সালমা। সবাই জিকিরে মগ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক তখনই আবহাওয়াটা যেন পাল্টে গেল। বাতাসের ধাক্কায় সবকিছুই নড়ছিল। এবার সালমা তার চোখ খুলতেই তার সামনে ভয়ানক চেহারার এক জিনকে সে দেখতে পারে। তখনই সেটা তাকে প্রসেস করে উপরে তুলে ফেলে, হাওয়ায় ভাসিয়ে ফেলে। কি ভয়ানক হাসি হাসছিল। তখন রুকিয়া করে নামানোর চেষ্টা করছিল সালমার মামা। তার মাথায় লাঠি ধরে সূরা পড়ে সেটা তখন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। মনে হয় হয়তো চলে গিয়েছে সালমার থেকে সেই জিনটা। সালমা আরমানকে বলছিল তার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আরমান সালমার কাছে যেতে চাইলে সেটা বাধা দিচ্ছিল মামা। সালমার মামা কিয়াই সে যখন সালমার কাছে যায় তখনই ভেতরের জিনটা আবারও জেগে ওঠে আর কিয়ার পায়ে সেই লাঠি দিয়ে আঘাত করে তাকে ইনজুরি করে দেয়। আসলে এটা ছিল জিনের ছলনা। আরমান ফেরাতে গেল কিন্তু তাকেও অ্যাটাক করে দেয়। আর কি ভয়ানক হাসি হাসছে। আরমানের উপরে উঠে বসে হাসতে হাসতে গলা টিপছিল। তখনই পেছন থেকে কিয়ার সালমার মাথায় ধরে আয়াতুল কুরসি পড়া শুরু করে। আর এই পবিত্র আয়াতগুলো পড়ার কারণে আয়াতের শক্তিগুলো সেই জিন সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। সালমা অজ্ঞান হয়ে গিয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার প্রাইভেট পার্ট থেকে প্রচুর ব্লিডিং হচ্ছিল। তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের ভাগ্য সহায় ছিল না। এত সব হওয়ার কারণে তাদের সন্তান নষ্ট হয়ে গিয়েছে। দুজনেই খুব ভেঙে পড়ে তারা। কিন্তু আরমান বলে আমাদের বাচ্চা যেখানেই আছে আল্লাহ ভালো রাখুক, কিন্তু আমরা যেন আর কখনো কারো ফাঁদে না পড়ি, সব সময় যেন আল্লাহর আশ্রয়ে থাকি। যাই হোক বন্ধুরা, বোঝা গেল কিন্তু এখনো কিন্তু মেইন কালপিটকে এটা বের হলো না। এবার আমরা দেখতে পাচ্ছিলাম তারা দুজনেই নতুন বাড়িতে উঠেছে। আর সেখানে সালমার মামা আবার দোয়ার আয়োজন করে যেন এই বাড়িতে সব অশুভ দূর হয়ে যায়। সেখানে তখন আসে সালমার বান্ধবী ইন্দ্রি, কিন্তু সে দোয়াতে না বসে সালমাকে এসে বলে, সালমা আমার মনে হচ্ছে আমার পিরিয়ড হতে পারে, তোমার কাছে কি প্যাড আছে, পেতে পারি? সালমা বলে উপরে যাও, সেখানে বাথরুমের মধ্যে পেয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছিলাম সে সেখানে যায় আর সেখানে একটা বাক্সর ভেতর থেকে কানের দুলটা বের করে ফেলে। আসলে এই দুলটা যেটা পেয়েছিল সালমা তার নিজের বাড়িতে, এটা তারই ছিল। আর আমরা দেখতে পারি পেছনের একটা ঘটনা, যেখানে ঘটনার শুরুতে বিয়ে হচ্ছিল সালমা আর আরমানের। সেদিন সেই বিয়েতে উপস্থিত ছিল না ইন্দ্রি। আসলে সে সেদিন অসুস্থ বলে বিয়েতে আসতে পারেনি। এই মিথ্যা বলে সালমার মামার মাদ্রাসার লাইব্রেরি থেকে সেই জাদুর বইয়ের ভেতর থেকে জিনকে ডেকে আনার পৃষ্ঠাগুলো চুরি করেছিল। আর সেই মূলত তাদের পরিবারে জিন চালান করেছে। আর আমরা এবার দেখতে পাচ্ছিলাম তার ব্যাগ থেকে সে একটা ভুডু ডল বের করে সেটা বেসিং এর নিচে লাগিয়ে রাখছিল। আর শেষে আয়নার রিফ্লেকশনে তার একটা ভয়ঙ্কর শয়তানি রূপ আমরা দেখতে পারি। মানে তার ভেতরেই রয়েছে এখন জিন। হয়তো সালমা আর আরমানের জীবনে সে আরো বড় কিছু ভয়ানক ঘটাবে। এখন বলতে পারেন বন্ধুরা আপনারা, সে এটা কেন করতে যাবে? প্রথমত একটা বিষয় যেটা হতে পারে যে সে পছন্দ করে আরমানকে, যা ঘটনার ভেতরে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম। যেমন সে সব সময় আরমানের কাছেই লেগে থাকতো, এই একটা বিষয় হতে পারে। আর অন্য একটা বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে দেখুন, আপনি যদি লাইফে ভালো কিছু পেয়ে যান বা ভালো কিছু করছেন, ভালো উচ্চ পর্যায়ে উঠছেন, এই জিনিসপত্রগুলো আপনার যত আপন মানুষই হোক না কেন তারা দেখতে পারে না, সহ্য করতে পারে না, তাদের হিংসা হয়। আর এই হিংসের বশবর্তী হয়েই কিন্তু মানুষ কালো জাদুর পথ বেছে নেয়। ইন্দ্রি এই কারণেও এটা করতে পারে। কিন্তু আসল কথা তো জানা যাবে যদি এই মুভির সিকুয়াল অর্থাৎ পার্ট 2 রিলিজ হলে। তো যাই হোক বন্ধুরা, এই ঘটনাটা কিন্তু একদমই সত্য ঘটনা থেকে নির্মিত একটা সিনেমা, এবং অবশ্যই দাসিম জিন রয়েছে যারা মানুষের সম্পর্ক নষ্ট করে, বৈবাহিক জীবনে ঝামেলা তৈরি করে। আশা করি বন্ধুরা ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন। তো কেমন লাগলো এই ঘটনাটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বেশি বেশি লাইক করবেন আর শেয়ার বেশি বেশি চাই। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যেন প্রেতালাপ ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনার কাছে সেটা পৌঁছে যায়। তো বন্ধুরা বিদায় নিচ্ছে আজকের মতো। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।